সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখন এই সময়ে আমি যখন এই ভিডিও লেকচারটা রেকর্ড করছি, এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আ পরীক্ষা চলছে এবং সামনে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। এই পরীক্ষাটাই আছে। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ 'ওড টু দ্য ওয়েস্ট উইন্ড' এই কবিতা সম্পর্কে। লিখেছেন পার্সি বিসি শেলি, আপনারা সবাই অবগত আছেন। তো এই কবিতার একটা ক্রিটিক্যাল সামারি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে আপনারা যেটা জানতে পারবেন সেটা হচ্ছে এই কবিতা সম্পর্কে বেসিক যে তথ্য, এই কবিতার থিমস, লিটারেরি ডিভাইসেস, সামারি অ্যান্ড সো অন। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বলতে আসলে ওয়েস্ট উইন্ড বলতে বোঝানো হচ্ছে পশ্চিমের বাতাস। বুঝতেই পারছেন যেহেতু এটা ইংরেজি কবিতা এবং পাশ্চাত্য সাহিত্য, এটা ইংরেজদের সাহিত্য, ইংলিশ লিটারেচার। সো ওইখানকার বাতাসকে লক্ষ্য করেই পার্সি বিশি শেলি এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি তিনি লিখেছিলেন 1919 সালে এবং এটা প্রকাশিত হয়েছিল 1920 সালে। এক্ষেত্রে আরেকটা বিষয় জানা জরুরি, সেটা হচ্ছে পার্সি বিশি শেলি খুব অল্প সময়ে বেঁচেছিলেন। পার্সি বিশি শেলির লাইফ ডিউরেশনটা হচ্ছে 1792 টু 1822, অর্থাৎ তিনি খুবই অল্প বয়সে মারা গেছেন। এখন এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন পার্সি বিশি শেলি যেহেতু নাম, সেক্ষেত্রে এই রাইটার মহিলা নাকি পুরুষ। এক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে ইনি হচ্ছেন একজন পুরুষ লেখক, অর্থাৎ তিনি মহিলা নয়, যদিও নাম শুনে মনে হয় আমাদের দেশীয় প্রেক্ষাপট থেকে তিনি একজন মহিলা। হোয়াট এভার। তো এই কবিতায় আপনারা 70টা লাইন পাবেন এবং এটাকে মানে 5টি ক্যান্টোতে ভাগ করা হয়েছে। কবিতায় যে টোনের ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মেলানকলিক এবং এই কবিতায় কিছু লিটারেরি টার্মস, লিটারেরি ডিভাইস ব্যবহার করা হয়েছে, যার মধ্যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, রেপিটেশন, অ্যালিটারেশন এগুলো অন্যতম। এখন আমরা জানবো হচ্ছে এই কবিতায় কি কি থিমস ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন কোন থিমসের ওপরে, কোন কোন থিমের ওপরে কবিতাটা লেখা হয়েছে। এখানে মূলত সবচেয়ে উল্লেখযোগ্য যে থিম সেটা হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থ। এখানে ওয়েস্ট উইন্ডকে এমনভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, অর্থাৎ ওয়েস্ট উইন্ড হচ্ছে পুরাতন বা যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে সরিয়ে সেগুলোর জায়গায় প্রতিস্থাপন করবে নতুন কোনো কিছু দিয়ে। এজন্য এখানে বলা হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থ, অর্থাৎ ওয়েস্ট উইন্ড একই সাথে যেগুলো পুরাতন হয়ে গেছে সেগুলোর মৃত্যু ঘটাচ্ছে এবং তাদেরকে তাদের জায়গা থেকে তাদেরকে রিমুভ করার মাধ্যমে সেখানে নতুন কিছু এনে দিচ্ছে। এ কারণে এখানে হচ্ছে ডেথ অ্যান্ড রিবার্থ অন্যতম একটা থিম। এবং আরেকটা হচ্ছে পোয়েট্রি অ্যান্ড রিবার্থ। কবি মূলত এভাবে বুঝিয়েছেন যে ওয়েস্ট উইন্ড ঠিক যেভাবে এই পুরাতন চিন্তাধারা বা পুরাতন বিষয়গুলোর ধ্বংস ঘটিয়ে নতুন কিছু আনে, ঠিক একইভাবে কবি এই কবিতার মাধ্যমে নতুন কিছু মানুষের সামনে তুলে ধরতে চান। তিনি চান যে তার কবিতার ওপর ধারণা করে নতুন নতুন কিছু আগমন ঘটুক, মানুষ নতুন নতুন গবেষণা করুক। তো এই জন্য দুইটা থিমস হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে মেইনলি দুইটা থিমসই ব্যবহার করা হচ্ছে, একটা ডেথ অ্যান্ড রিবার্থ আর একটা হচ্ছে পোয়েট্রি অ্যান্ড রিবার্থ। এরপরে এখানে কিছু সিম্বলসের ব্যবহার করা হয়েছে, যেগুলোর মধ্যে সিডস, দ্য পসিবিলিটি অফ রিবার্থ, অর্থাৎ সিড বলতে বীজ, বীজকে পসিবিলিটি অফ রিবার্থ অর্থাৎ বীজ থেকে যেহেতু অঙ্কুরোদ্গম হয় সেক্ষেত্রে বীজকে একটা সিম্বল হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে ফ্লক্স, হচ্ছে ইনোসেন্স অ্যান্ড বিউটির সিম্বল। ওল্ড প্লেসেস অ্যান্ড টাওয়ার্স, দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে দ্য গ্লোরিয়াস হিস্ট্রি অফ হিউম্যান বিংস। এবার হচ্ছে থর্নস অফ লাইফ, অর্থাৎ এটাকে দ্বারা বোঝানো হয়েছে জীবনের যে কঠিনতম সময়গুলো বা জীবনের কণ্টকাকীর্ণ যে পথ সেটা। এরপর হচ্ছে লায়ার, দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে পোয়েট্রি। ব্লাড, দ্বারা বোঝানো হয়েছে দ্য লস্ট অফ পাওয়ার অ্যান্ড হিজ ওন পার্সোনালিটি। এরপরে অ্যাশেস অ্যান্ড স্পার্কস বলতে বোঝানো হয়েছে জীবনের যে পরিবর্তন, অর্থাৎ কোনো একটা জীবনের পরিবর্তন, কোনো একটা রেভলিউশনের শুরু,
অর্থাৎ নতুন কিছু শুরু, সেটাকে বোঝানো হয়েছে স্পার্ক অ্যান্ড অ্যাসেস। এরপর হচ্ছে স্প্রিংস তো এটা সিজন, আপনারা সবাই জানেন। আর এইটা সবসময় রিবার্থ বা নতুন কিছু জন্ম দেওয়ার প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কবিতাগুলোতে। তো এবার আমরা হচ্ছে এটা সামারি সম্পর্কে জানবো। তো এই কবিতাটি পার্সি বিশে শেলি লিখেছিলেন ইতালির ফ্লোরেন্স শহরের কোনো একটা জায়গায় বসে, এবং সেই সময়টা ছিল হচ্ছে শরৎকাল, এবং এটা সাল ছিল 1919, এবং তারপরে এই কবিতাটি 1920 সালে প্রকাশিত হয়। তো এক্ষেত্রে প্রথম ক্যান্টোতে কবি মূলত যে কথাটি বলেছেন সেটা হচ্ছে তিনি ওয়েস্ট উইন্ডকে পার্সনিফাই করেছেন। এর প্রথমে আমরা দেখতে পাই হচ্ছে ও উইল্ড ওয়েস্ট উইন্ড, দো ব্রেথ অফ অটামস বিং, দো ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড আর ড্রাইভেন লাইক ঘোস্ট ফ্রম এনচান্টার ফ্লেইং। অর্থাৎ এই অটাম সিজনের শুরুতেই যে ওয়েস্ট উইন্ড আসে সেটা হচ্ছে মূলত শুকনো পাতাগুলোকে সরিয়ে সেই জায়গায় নতুন পাতা গজাতে সহায়তা করে। আমরা এই অটামের সময় দেখতে পাই যে শীতের প্রকোপে যে পাতাগুলো শুকনো হয়ে মরে যায়, সেগুলো আস্তে আস্তে কি হয়, সেগুলোর কারণে গাছ ফাঁকা হতে থাকে, এবং সেই গাছে এই শরৎকালে নতুন পাতা গজাতে শুরু করে। ঠিক ওয়েস্ট উইন্ড এখানে একই কাজ করছে, যে পুরাতন যে বিষয়গুলো অর্থাৎ মৃত্যু বা মৃতদেহগুলোকে ওয়েস্ট উইন্ড সরিয়ে সেখানে নতুন মানুষকে, নতুন প্রজন্মকে, নতুন কিছুকে আনয়ন করছে। এবং এই প্রথম ক্যান্টোতে এটাই বোঝানো হয়েছে যে মৃত্যুকে সরিয়ে নতুন জীবনের সূচনা। এরপরে এই কবিতার দ্বিতীয় ক্যান্টোতে কবি মূলত ওয়েস্ট উইন্ডকে গ্রিক মিনাদের সাথে তুলনা করেছেন, এবং তিনি বোঝাতে চেয়েছেন যে এই ওয়েস্ট উইন্ড কীভাবে মৃত্যু ডেকে আনে। হ্যাঁ, এই যে পুরাতন সভ্যতা, সংস্কৃতি, সব কিছু এগুলোকে কিভাবে ধ্বংস করে দেয়। আর এই কারণে এই ক্যান্টোতে ওয়েস্ট উইন্ডকে কিন্তু ডেস্ট্রয়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে তৃতীয় ক্যান্টোতে কবি বলেছেন যে ওয়েস্ট উইন্ড মূলত ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে উৎপত্তি ঘটিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বয়ে চলে যায়। এখানে কবি সাগরকে পার্সনিফাই করেছেন, অর্থাৎ সাগরকে একজন জীবিত মানুষ হিসেবে জীবিত মানুষের মতো করে দেখিয়েছেন, জীবন্ত কোনো কিছুকে। এবং তিনি বলেন যে এই সাগরের মাধ্যমে তিনি আরও একটা বিষয় সামনে তুলে আনেন, সেটা হচ্ছে প্যালেস অ্যান্ড টাওয়ার্স। এবং এই প্যালেস অ্যান্ড টাওয়ার্সকে স্মরণ করার মাধ্যমে তিনি আসলে বোঝাতে চান যে এই পুরনো দিনের প্যালেস অ্যান্ড টাওয়ার্স কিন্তু দিন দিন ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এটাকে কি করছে, নতুন প্যালেস অ্যান্ড টাওয়ার্স, নতুন হিস্ট্রি এটাকে রিপ্লেস করছে। তো এরপরে তিনি মানে বিষয় এরকম একটা আভাস দেন যে আস্তে আস্তে এই বিষয়গুলো ধ্বংস হওয়ার মধ্য দিয়ে নতুন দিনের আগমন ঘটতে যাচ্ছে। চতুর্থ ক্যান্টোতে কবি অবশ্য নিজের কথা বলেছেন। তিনি বলেন যে ওয়েস্ট উইন্ড যেহেতু মৃত পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানে নতুন পাতা গজাতে সহায়তা করছে, তো কবি যদি মৃত পাতার মতো হতেন তাহলে ওয়েস্ট উইন্ড কিন্তু কবিকেও উড়িয়ে নিয়ে চলে যেতেন। এবং তিনি এও বলেছেন যে আস্তে আস্তে এই ওয়েস্ট উইন্ড শক্তিশালী হচ্ছে নাকি দুর্বল হচ্ছে। তাছাড়া আরও প্রকাশ করেন যে তার নিজের যে বয়স হচ্ছে, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু ওয়েস্ট উইন্ড শক্তিশালী হয়ে উঠছে। আর তার এই দুর্বলতাকে প্রকাশ করার মাধ্যমে তিনি ওয়েস্ট উইন্ডকে অনুরোধ করেন যে ওয়েস্ট উইন্ড যেন মৃত পাতার মতো তাকেও উড়িয়ে নিয়ে যায়। এরপরে আসে হচ্ছে পঞ্চম ক্যান্টো, এবং এখানে তিনি মূলত বলেছেন যে তিনি মৃত পাতা বা এক ধরনের বাদ্যযন্ত্র হতে চান, যাতে করে ওয়েস্ট উইন্ড তাকে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যায়। এবং এখানে তিনি ওয়েস্ট উইন্ডকে কিন্তু একটা স্বর্গীয় শক্তির সাথে তুলনা করেছেন, এবং এই স্বর্গীয় শক্তির মাধ্যমে তিনি মৃত পাতার মতো উড়ে গিয়ে ওয়েস্ট উইন্ডকে অনুরোধ করেন যে তাকে যেন নতুন একটা জীবন দেওয়া হয়। অবশ্য তার এই অনুরোধের পিছনে একটা বিশেষ কারণ আছে, অর্থাৎ তিনি ওয়েস্ট উইন্ড এর এই নিজেকে উড়িয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে এটা বলতে চান যে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু তিনি এই পৃথিবীর মানুষদের জন্য যে কবিতা লিখে যাচ্ছেন, যে চিন্তাভাবনা ছড়িয়ে দিয়ে যাচ্ছেন, সেটা যেন মানুষের মধ্যে ওয়েস্ট উইন্ড ছড়িয়ে দেয়। কেন ছড়িয়ে দেয়? যাতে করে তার এই চিন্তাভাবনা, তার এই কথাবার্তা বা তার এই কবিতা থেকে মানুষ নতুন কিছু ধারণা সৃষ্টি করতে পারে। তিনি মনে করেন
যে বাইবেলের বর্ণনা অনুযায়ী পৃথিবীর শেষ সময় চলে এসেছে এবং এখন সময় হয়েছে পৃথিবী থেকে চলে যাওয়ার। তিনি ওয়েস্ট উইন্ডকে এটাও বলেন যে ইসলাম ধর্ম অনুযায়ী যে সিংগায় ফুঁক দেওয়ার কথা রয়েছে, তিনি সিংগায় ফুঁক দিতে ওয়েস্ট উইন্ডকে বলেন এবং কবিতার শেষে তিনি আশা রাখেন যে এই পৃথিবী থেকে পরপরে চলে যাওয়ার পরে নিশ্চয়ই তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং মৃত্যুর মাধ্যমেই তিনি নতুন একটা জীবনে পদার্পণ করতে পারবেন এবং সেখানেই তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে আজকে পার্সি বিসি শেলির লেখা ওস্ট টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার ক্রিটিক্যাল সামারিটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এই সামারির যে টেক্সট ভার্সন, অর্থাৎ আমি এই লেকচারে যে কথাগুলো বললাম এগুলো সম্পূর্ণ টেক্সট আকারে পাবেন আমাদের ওয়েবসাইটে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। অথবা এই সব সামারিগুলো ফার্স্ট ইয়ারের সব কবিতা, প্রোজ, রিডিং স্কিল, রাইটিং স্কিল, বাংলাগুলো সহ যদি আপনি একসাথে হ্যান্ড নোট পেতে চান তাহলে আমাদের পেজে নক দেবেন, লিটারেচার এক্সপ্রেস।